সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ফিলোসফিক্যাল ওয়ার্ল্ড 24/7-এ। আজকের এই ভিডিওটিতে মূলত আলোচনা করা হয়েছে কিভাবে একটি বাক্যকে আবর্তন, বিবর্তন, সমবিবর্তন ও আবর্তনের বিবর্তনে রূপান্তর করা যায় তার রীতিনীতি অর্থাৎ পদ্ধতি নিয়ে। এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকে মূলত এই অধ্যায় থেকে সর্বমোট 8 মার্কসের একটি বড় প্রশ্ন এসে থাকে, যার মধ্যে 4টি বাক্য দেওয়া থাকে এবং সেই বাক্যগুলিকে অমাধ্যম অনুমানে রূপান্তর করতে বলা হয়। এই অধ্যায় থেকে যে যে বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলি আমি তোমাদের সামনে তুলে ধরছি। গুরুত্বপূর্ণ তথ্যগুলো উপস্থাপনার পূর্বে তোমাদের জানিয়ে রাখি, আজকের এই ভিডিওটিতে আলোচিত সম্পূর্ণ বিষয়গুলি পিডিএফ আকারে এই ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে। এই পিডিএফটি একটি পাসওয়ার্ড দ্বারা প্রোটেক্টেড, যা প্রতি ভিডিওর মতো এই ভিডিওর মাঝে তোমাদের প্রোভাইড করা হবে। তাই ভিডিওটি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরোধ রইল। আমরা যুক্তিকেই অনুমান বলি। যারা জানো না অনুমান কি তাদেরকে জানিয়ে রাখি, আমরা জ্ঞাত বিষয়ের উপর নির্ভর করে অজ্ঞাত বিষয় অর্থাৎ অজানা বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করার চেষ্টা করি। এই প্রক্রিয়াকে বলা হয় অনুমান। যেমন দূরে কোথাও ধোঁয়া দেখে আমরা সেখানে আগুনের অস্তিত্ব সম্বন্ধে জ্ঞান লাভ করি, কিন্তু এই আগুনকে আমরা সরাসরি প্রত্যক্ষ করি না। অনুমান প্রক্রিয়ার সাহায্যে এই জ্ঞান আমরা অর্জন করি। দ্বিতীয়, যুক্তি বা অনুমান। এই অনুমানকে দুটি ভাগে ভাগ করা হয়, অবরোহ অনুমান, আরোহ অনুমান। ক্লাস 12-এর প্রথম অধ্যায় যুক্তি। এই অধ্যায়টির ওপর সম্পূর্ণ বিস্তারিত একটি ভিডিও আমি ইতিপূর্বে কিন্তু আপলোড করেছি আমার চ্যানেলে। যারা এখনো পর্যন্ত সেই ভিডিওটি দেখোনি, তোমাদের কাছে বিশেষ অনুরোধ, সবার প্রথমে ওই ভিডিওটি দেখো এবং তারপরে এই ভিডিওটি ওয়াচ করো। ওই ভিডিওতে আমি স্পষ্ট উল্লেখ করেছিলাম যুক্তি বা অনুমান কিন্তু দুই প্রকার, এক হচ্ছে অবরোহ অনুমান আর দুই হচ্ছে আরোহ অনুমান। এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে যখন সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয় তখন তাকে অবরোহ অনুমান বা যুক্তি বলে। তাহলে অবরোহ অনুমান কাকে বলছে? এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে যখন সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয় তখন তাকে অবরোহ অনুমান বা অবরোহ যুক্তি বলছে। অবরোহ যুক্তিতে আশ্রয় বাক্য একটিও থাকতে পারে এবং একাধিক অর্থাৎ একের অধিকও থাকতে পারে। এই আশ্রয় বাক্যের সংখ্যার উপর ভিত্তি করে কিন্তু অবরোহ অনুমানকে দুটি ভাগে ভাগ করা হয়। যদি আশ্রয় বাক্যের সংখ্যা 1 হয়, অর্থাৎ একটি মাত্র আশ্রয় বাক্য থেকেই সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হচ্ছে, তাকে বলা হচ্ছে অমাধ্যম অনুমান। অর্থাৎ অবরোহ অনুমানের দুটি ভাগের মধ্যে প্রথমটি হচ্ছে অমাধ্যম অনুমান, যেখানে একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হয়। দ্বিতীয় হচ্ছে মাধ্যম বা পরোক্ষ অনুমান। এই মাধ্যম বা পরোক্ষ অনুমানের ক্ষেত্রে কি হয়, একের অধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হয়। তবে আজকে মূলত এই ভিডিওটিতে আমরা অমাধ্যম অনুমান, অর্থাৎ যেখানে একটি আশ্রয় বাক্য থেকেই সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হচ্ছে, সেই অমাধ্যম অনুমান নিয়ে আলোচনা করছি। এই ছকটি দেখলে তোমরা বিষয়টি আরো ভালোভাবে বুঝতে পারবে। এই অবরোহ অনুমানকে কিন্তু দুটো ভাগে ভাগ করা হচ্ছে, তোমরা দেখলে অমাধ্যম অনুমান আর হচ্ছে মাধ্যম অনুমান। অমাধ্যম অনুমান হচ্ছে কোনগুলি? আবর্তন, বিবর্তন, বস্তুগত বিবর্তন, সমবিবর্তন, বিরোধানুমান। এগুলি দেখতে পাচ্ছ, এগুলি কিন্তু অমাধ্যম অনুমান। আর মাধ্যম অনুমান হচ্ছে নিরপেক্ষ ন্যায়, যেটা তোমাদের পরবর্তী চ্যাপ্টার। এই নিরপেক্ষ ন্যায়ের উপরও কিন্তু একটি বিস্তারিত ভিডিও আমি আলোচনা করার চেষ্টা করব। বাক্য থেকে কিভাবে আবর্তন, বিবর্তন ও সমবিবর্তন করতে হয় সেটি জানার পূর্বে এই যে স্টেপটা আছে একটি ভালো করে লক্ষ্য করো। পরীক্ষায় আমাদের কিন্তু একটি বাক্য দেওয়া থাকবে, সেই বাক্যকে সবার প্রথমে আমাকে কিন্তু বচনের নিয়ম অনুসারে কিসে রূপান্তর করতে হবে? বচনে রূপান্তর করতে হবে। যারা এখনো জানো না কিভাবে বাক্য থেকে বচনে রূপান্তর করতে হয়, তাদের অনুরোধ করব, বচন সংক্রান্ত কিন্তু আমার সর্বমোট 3টে ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হয়েছে। ওই 3টে ভিডিও যদি তোমরা ঠিকঠাক মতো ওয়াচ করতে পারো, তাহলে কিন্তু বচনে রূপান্তর অর্থাৎ বাক্য থেকে কিভাবে বচনে রূপান্তর করতে হয় তা নিয়ে তোমাদের মধ্যে কোনো ডাউট থাকবে না আশা করি। ভিডিওতে ফিরে আসা যাক। পরীক্ষায় একটি বাক্য দেওয়া থাকবে, সেই বাক্যটিকে সবার প্রথমে আমাদের বচনে রূপান্তর করা হবে। আবর্তনের নিয়ম অনুসারে সেই বচনটিকে বলা হয় আবর্তনীয়, এটা মেনশন করা খুবই দরকার। এই বচনকে কিন্তু আবার কিসে রূপান্তর করতে হবে? বচনকে কিন্তু আবার যদি আবর্তনে বলা থাকে তাহলে আবর্তনে রূপান্তর করতে হবে, আর যদি বিবর্তনে বলা থাকে বিবর্তনের রুল অনুসারে সেটি বিবর্তনে রূপান্তর করতে হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যারা এখনো পর্যন্ত বুঝতে পারোনি তারা আশা করছি এই পরে যে উদাহরণটি আমি দিতে চলেছি তার মধ্যে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। চলো কিভাবে আবর্তন করতে হয় একটু দেখে নাও। পরীক্ষায় এরকম একটি বাক্য দেওয়া থাকবে, মানুষ মরণশীল, যেমনটি তোমাদের সামনে আছে।
এই বাক্যটিকে আমাকে আগে কি করে নিতে হবে, বচনে রূপান্তর করে নিতে হবে। আর এই বচনটিকে আমরা কি বলছি, আবর্তনীয়। আবর্তনের ক্ষেত্রে এই বচনটিকে বলা হয় আবর্তনীয়, বিবর্তনের ক্ষেত্রে এই বচনটিকে বলা হয় বিবর্তনীয়। তাই আবর্তন যেহেতু করছি, তাই এই বাক্যটিকে যখন আমরা বচনে রূপান্তর করছি আমাকে আগে লিখে নিতে হবে আবর্তনীয়। এখানে যদি আমরা বিবর্তন করতাম তাহলে এখানে আমাকে লিখে নিতে হতো বিবর্তনীয়। লেখার পর এই বাক্যটিকে বচনে আমরা রূপান্তর করব। যারা বচনে রূপান্তর করার প্রসিডিওর জানো তারা দেখেই বুঝে গেছো, মানুষ মরণশীল এটি একটি সামান্য সদর্থক বচন, অর্থাৎ এ বচন। এ বচনে রূপান্তর করার নিয়ম কি সেটি তোমরা নিশ্চয়ই জানো, সেটি আর এখানে উল্লেখ করছি না। যে সকল শিক্ষার্থী বন্ধুরা এখনো পর্যন্ত বচন পরিবর্তনের রুল জানো না তাদেরকে বলে রাখছি, এই ভিডিও ডেসক্রিপশনে মূলত বচন পরিবর্তন সংক্রান্ত ভিডিওগুলির লিঙ্ক দেওয়া থাকবে। এই বচনের রূপান্তরের নিয়ম অনুসারে এই বাক্যটিকে যদি আমি বচনে রূপান্তর করি তাহলে বচনটি দাঁড়াবে সকল মানুষ হয় মরণশীল। তাহলে একটি বাক্য দেওয়া ছিল এবং সেই বাক্যটিকে আমরা কিসে রূপান্তর করে নিলাম, বচনে রূপান্তর করে নিলাম। এরপরে আবর্তনের যে দুটো নিয়ম মাথায় রাখতে হবে, তার প্রথমটি হচ্ছে এই টেবিলটি। আবর্তনের রুল অনুসারে আবর্তনীয় যদি এ বচন হয় তাহলে সেটিকে আমাকে আবর্তন করার সময় কিসে রূপান্তর করতে হবে, আই বচনে রূপান্তর করতে হবে। দ্বিতীয়, আবর্তনীয় যদি ই বচন হয় তাহলে আবর্তিত অর্থাৎ সিদ্ধান্ত ই বচনই হবে। আবর্তনীয় যদি আই বচন হয় তাহলে আবর্তিত অর্থাৎ সিদ্ধান্ত হবে আই বচন, এবং আবর্তনীয় যদি ও বচন হয় তাহলে সিদ্ধান্ত পাওয়া যাবে না, অর্থাৎ ও বচনের আবর্তন কিন্তু সম্ভব নয়। পরীক্ষায় কিন্তু এখান থেকে একটা বড় প্রশ্ন আসে যে ও বচনের আবর্তন কেন সম্ভব নয়, সেটা আমরা পরবর্তীকালে একটি ভিডিওতে আলোচনা করে দেব। এই টেবিলটির সাথে সাথে তোমাদের আরো একটি বিষয় মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে এই নিচের এই বিষয়টি। হেতু বাক্যের অর্থাৎ আবর্তনীয়র উদ্দেশ্য সিদ্ধান্ত অর্থাৎ আবর্তিতর বিদেহ হবে, এবং হেতুবাক্য অর্থাৎ আবর্তনীয়র বিদেহ পদটি সিদ্ধান্ত অর্থাৎ আবর্তিতর উদ্দেশ্য হবে। সহজ ভাষায় বলতে গেলে এই যে আবর্তনীয়র উদ্দেশ্য এবং বিদেহ পদটি দেখছো, এই দুটি পদ আবর্তিত হওয়ার সময় কিন্তু নিজেদের স্থান পরিবর্তন করবে। আবর্তনীয় আমাদের কোন বচন, এ বচন। রুল অনুসারে এই এ বচনকে কিসে পরিবর্তন করতে হবে, আই বচনে করতে হবে। তাহলে আবর্তিতকে আমরা আই বচনে রূপান্তর করছি। আই বচন হলো একটি বিশেষ সদর্থক বচন। আই বচনে যদি আমরা রূপান্তর করি তাহলে হবে কোনো কোনো মরণশীল জীব হয় মানুষ। কেন হলো মরণশীলটা, দেখো বিদেহ স্থানে ছিল সেটি উদ্দেশ্য স্থানে চলে এসছে, এবং মানুষটা উদ্দেশ্য স্থানে ছিল সেটি বিদেহ স্থানে চলে এসছে। এইভাবে কিন্তু আবর্তনের ক্ষেত্রে উদ্দেশ্য বিদেহ নিজেদের স্থান পরিবর্তন করে। আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। আরো একটি উদাহরণ দেখো, মানুষ নয় চতুষ্পদী, দেখেই বুঝে গেছো যারা বচন পরিবর্তন করতে জানো যে এটি একটি ই বচন। এটিকে সবার প্রথমে আমরা বচনে রূপান্তর করলাম, কোনো মানুষ নয় চতুষ্পদী প্রাণী। এই ই বচনটিকে আমাকে কিসে রূপান্তর করতে হবে, এবারে আবর্তনে রূপান্তর করতে হবে। ই বচনকে যদি আমি আবর্তন করি তাহলে ই বচনের আবর্তন ই বচনই হবে, জাস্ট উদ্দেশ্য বিদেহ নিজেদের স্থান পরিবর্তন করবে। কোনো চতুষ্পদী প্রাণী নয় মানুষ। আরো একটি উদাহরণ আমি তোমাদের সামনে তুলে ধরেছি, বেশিরভাগ ছাত্রই তর্কবিদ্যা বোঝে না, দেখেই বোঝে গেছো যে এটা ও বচনে রূপান্তর করতে হবে। তো সবার প্রথমে আমরা এই বাক্যটিকে বচনে রূপান্তর করলাম এবং তারপরে এই বচনটির আবর্তন করলাম। ও বচনের আবর্তন কিন্তু সম্ভব নয়, তাই সরাসরি তোমাদের এইভাবে কিন্তু আনসার দিয়ে দিতে হবে, ও বচনের আবর্তন সম্ভব নয়। তোমাদের বাড়িতে প্র্যাকটিস করার জন্য এখানে কিছু কিছু উদাহরণ দেওয়া রইল, তোমরা চাইলে ভিডিওটি পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এবারে আমরা দেখে নেব কিভাবে একটি বাক্যকে বিবর্তনে রূপান্তর করতে হবে। তোমরা যদি বুঝে যাও যে একটি বাক্যকে কিভাবে আবর্তনে রূপান্তর করলাম, সেই প্রসিডিওর যদি ভালো করে বুঝে যাও তাহলে বিবর্তনে রূপান্তর করা কিন্তু একদম জল ভাত। চলো বিবর্তনে রূপান্তর করার সময় কি কি রুল ফলো করতে হয় দেখে নাও। বিবর্তনে রূপান্তর করার সময় কিন্তু টেবিল চেঞ্জ হবে। এ বচনের বিবর্তন ই বচন, ই বচনের বিবর্তন এ বচন, অর্থাৎ এ আর ই কিন্তু একে অপরের অপোজিট। আই বচনের বিবর্তন ও বচন এবং ও বচনের বিবর্তন আই বচন। বিবর্তনের ক্ষেত্রেও কিন্তু একটি বাক্যকে সর্বপ্রথম বচনে রূপান্তর করতে হবে এবং সেই বচনটির বিবর্তন করতে হবে। সেই বচনটিকে যখন আমরা বিবর্তন করছি তখন কিন্তু এই টেবিলটি মাথায় রাখতে হবে। বচনটি যদি এ বচন হয় তাহলে বিবর্তনে রূপান্তর করার সময় সেটি হবে ই বচন, বচনটি যদি ই বচন হয় বিবর্তনে রূপান্তর করার সময় সেটি হবে এ বচন, আর বচনটি যদি আই বচন হয় তাহলে সেটি বিবর্তনে রূপান্তর করার সময় লক্ষ্য করতে হবে সেটিকে যেন আমরা ও বচনে রূপান্তর করি। আর তার সাথে সাথে একটি রুল মাথায় রাখতে হবে, হেতুবাক্যের বিদেহ বিরুদ্ধ পদ কিন্তু সিদ্ধান্তের বিদেহ হবে।
আচ্ছা, এখানে কিন্তু অনেকের মাথায় একটা প্রশ্ন ক্লিক করেছে নিশ্চয়ই, যে বিদেহ বিরুদ্ধ পদ মানে কি। দেখো, বিদেহ বিরুদ্ধ পদ মানে কি এটা একটু দেখে নাও। বিরুদ্ধ পদ মানে কি, বা বিরুদ্ধ পদ কিভাবে গঠন করা সম্ভব। কোনো পদের বিরুদ্ধ পদ গঠন করার জন্য ওই পদটির পূর্বে এই যে অ দেখতে পাচ্ছ, এই অ যোগ করতে হয়, কিংবা পদটির বাম দিক থেকে অবর্জন করতে হয়। মানুষ একটি পদ, এই মানুষ পদটির বিরুদ্ধ পদ কি হবে, অমানুষ। কবি, কবি একটি পদ, এই কবি পদটির বিরুদ্ধ পদ কি হবে, অকবি। আর যদি অপ্রাণী একটি পদ, এই অপ্রাণীর বিরুদ্ধ পদ হবে প্রাণী। অর্থাৎ অটাকে বর্জন করে দিলে কিন্তু বিরুদ্ধ পদ হয়ে যাবে। এই দুটো রুল কিন্তু ফলো করতে হবে। দেখে নাও, একটি বাক্য তোমাদের সামনে দেওয়া আছে, নাগরিকরা হয় ভোটদাতা। সবার প্রথমে আমরা কি করলাম, এই নাগরিকরা হয় ভোটদাতা, এই বাক্যটিকে আমি বচনে রূপান্তর করলাম, সকল নাগরিক হয় ভোটদাতা। এটি একটি বচন, এই বচনের সবার প্রথমে আমাকে খুঁজতে হবে বিদেহ পদটি, এটা একটা বিদেহ পদ, দেখে নাও। তারপরে এটিকে আমাকে কিসে কনভার্ট করতে হবে, যেহেতু এ বচনে আছে, ই বচনে কনভার্ট করতে হবে। কোনো নাগরিক নয় ভোটদাতা লিখলে কিন্তু হবে না, কারণ এখানে বিদেহ পদের বিরুদ্ধ পদটা বসবে। বিরুদ্ধ পদ মানে এই যে ভোটদাতা আছে তার আগে জাস্ট একটা অযোগ করে দিলাম, তাহলে আনসারটা হবে কোনো নাগরিক নয় অভোটদাতা। আশা করছি বিবর্তনের রুল তোমরা বুঝতে পেরেছো। নেক্সট উদাহরণটার দিকে লক্ষ্য করো। খুব অল্প সংখ্যক মানুষ স্বার্থপর নয়, সরি এখানে মানুষের নয়, এখানে মানুষ হবে। এটিকে প্রথমেই বচনে রূপান্তর করলাম, কোনো কোনো মানুষ নয় স্বার্থপর, ও বচনে রূপান্তর হবে এটা। এই ও বচনের কিন্তু বিবর্তিত রূপ হয় আয় বচন, তাহলে ও বচনকে আমরা কিসে রূপান্তর করব, আয় বচনে রূপান্তর করব, এবং এই যে বচনটা আছে এর বিদেহ পদ যে আছে তার বিরুদ্ধ পদ কিন্তু এখানে বসবে। তাহলে ও বচনকে যদি আমি আই বচনে রূপান্তর করি, তাহলে জাস্ট কি হবে, কোনো কোনো মানুষ নয়টা হয়ে যাবে হয় স্বার্থপর, হয়ে যাবে অস্বার্থপর। তাহলে বিবর্তিতটা এরকম হবে, কোনো কোনো মানুষ হয় অস্বার্থপর। আবর্তন বিবর্তন দুটির ক্ষেত্রেই কিন্তু আশ্রয় বাক্য সিদ্ধান্তকে কি বলা হচ্ছে সেটির উল্লেখ করতে হয়। আবর্তনের ক্ষেত্রে আশ্রয় বাক্যকে বলা হয় আবর্তনীয়, এবং সিদ্ধান্তকে বলা হয় আবর্তিত, এবং বিবর্তনের ক্ষেত্রে আশ্রয় বাক্যকে বলা হয় বিবর্তনীয় এবং সিদ্ধান্তকে বলা হয় বিবর্তিত। এই ভিডিওর ডেসক্রিপশনে যে পিডিএফটি দেওয়া আছে তার পাসওয়ার্ড হচ্ছে PHIG247। বাড়িতে প্র্যাকটিসের জন্য তোমাদের কয়েকটা উদাহরণ আমি এখানে দিচ্ছি, যে উদাহরণগুলো তোমাদের সামনে তুলে ধরছি প্র্যাকটিসের জন্য, সেগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে তুলে ধরা। তো ভালো করে এগুলো প্র্যাকটিস করলেই কিন্তু পরীক্ষায় ভালো ফলাফল করা সম্ভব। যারা এখনো পর্যন্ত ভিডিওর সঙ্গে যুক্ত আছো তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং তোমাদের উপকারে লেগে থাকে, ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, এবং ভিডিওটি নিজেদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করতে অবশ্যই ভুলে না। সমবিবর্তন, সমবিবর্তন মানে কি, দেখো একটি আশ্রয় বাক্যের বিবর্তনের আবর্তনের বিবর্তনকে বলা হয় সমবিবর্তন। একটি আশ্রয় বাক্য প্রথমে বিবর্তন করার পর সেই বিবর্তনটিকে আবর্তন করতে হবে এবং আবর্তনটিকে আবার বিবর্তন করতে হবে, তিনবার কিন্তু একটি বাক্যকে রূপান্তর করতে হবে। এই প্রসিডিওরটাকে বলা হয় সমবিবর্তন। এটি অনেক লং একটি প্রসিডিওর, বাট এটি শর্ট পদ্ধতিতে করা যায়, তার জন্য জাস্ট দুটো রুলস মাথায় রাখা প্রয়োজন। প্রথমত এই টেবিলটি, আশ্রয় বাক্য যদি এ বচন হয় তাহলে সমবিবর্তনের সময় সিদ্ধান্ত হবে এ বচন, আশ্রয় বাক্য যদি ই বচন হয় সমবিবর্তনের সময় সিদ্ধান্ত হবে ও বচন, আশ্রয় বাক্য যদি আই বচন হয় তাহলে সেই আশ্রয় বাক্যটিকে সমবিবর্তন করা সম্ভব নয়, ক্রস মানে কিন্তু সম্ভব নয়, তাহলে ওখানে স্পষ্টভাবে উল্লেখ করে দিতে হবে আই বচনের সমবিবর্তন সম্ভব নয়। এবং আশ্রয় বাক্য যদি ও বচন হয় তাহলে সেই আশ্রয় বাক্যের সমবিবর্তন হবে ও বচন। এই টেবিলটি খুব গুরুত্বপূর্ণ, এর সাথে আর দুটো রুল আছে। আশ্রয় বাক্যের উদ্দেশ্য ও বিদেহ পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তের উদ্দেশ্য ও বিদেহ হবে, এবং তার পরে যেটা করতে হবে, এই যে বিরুদ্ধ পদ দ্রুত আছে এরা কিন্তু একে অপরের স্থান পরিবর্তন করবে, অর্থাৎ আশ্রয় বাক্যের বিদেহ বিরুদ্ধ পদ সিদ্ধান্তের উদ্দেশ্যতে আসবে এবং আশ্রয় বাক্যের উদ্দেশ্য বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয়ে আসবে। চলো এবার একটি উদাহরণ দেখে নেওয়া যাক। মানুষ মরণশীলটিকে আমরা বচনে রূপান্তর করলাম, সকল মানুষ হয় মরণশীল। এই বচনটির মধ্যে উদ্দেশ্য বিধেয় আইডেন্টিফাই করার পর তাদের বিরুদ্ধ পদকে আমরা একে অপরের স্থান পরিবর্তন করে দিলাম। তোমাদের প্র্যাকটিসের জন্য এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে। আবর্তনের বিবর্তন মানে হচ্ছে একটি বাক্য তাকে সবার প্রথমে আবর্তন করতে হবে, আবর্তনের রুল অনুসারে আবর্তন করতে হবে, এবং সেই আবর্তনকে আবার কিসে রূপান্তর করতে হবে, বিবর্তনে রূপান্তর করতে হবে। দেখে নাও উদাহরণটা, একমাত্র সাধুরাই সৎ, এটিকে সবার প্রথমে আমরা কিসে রূপান্তর করব, বচনে রূপান্তর করব, সকল সৎ ব্যক্তি হয় সাধু। এই বচনটিকে আমাকে কিসে রূপান্তর করতে হবে, আবর্তনে রূপান্তর করতে হবে। আবর্তনে যদি রূপান্তর করি তাহলে কোনো কোনো সাধু হয় সৎ ব্যক্তি, অর্থাৎ আই বচনে রূপান্তর করার পর এই যে আবর্তিতটা পেলাম,
এটাকে আবার আমাকে কিসে রূপান্তর করতে হবে? বিবর্তনে রূপান্তর করতে হবে। কোনো কোনো সাধু নয় অসৎ ব্যক্তি।